আসসালামু আলাইকুম। এই মুহূর্তে চ্যানেল আই সংবাদ জানাচ্ছি আমি রিদিদা রেজা। শুরুতেই জানিয়ে দেব সিটিসেল সংবাদ শিরোনামগুলো। সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় কারাগারে এমপি গোলাম মাওলা রনি আদালতে হাজির হবার পর জামিন আবেদন নাকচ। তত্ত্বাবধায়কের আন্দোলন জোরালো করতে তারেক রহমানের আহ্বান, অতীতমুখী রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পরামর্শ। তারেক রহমানের দুর্নীতি সারা বিশ্বের জানা বললেন হাসান মাহমুদ। খালেদা জিয়ার নতুন নেতৃত্ব মানে দুর্নীতিবাজ তারেক মন্তব্য। ডিসিদের বিচারিক ক্ষমতা পুনর্বহালের দাবি নাকচ, সরকারি কর্মকর্তাদের দলবাজি না করার পরামর্শ। এবং আহমেদ শফির মধ্যযুগীয় বক্তব্যের শাস্তির দাবিতে শ্রমিক নারী সমাবেশ, ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের হুমকি। এছাড়াও এক্সিম ব্যাংক বিশেষ সংবাদে যা থাকবে: মেক্সিকোতে জোকার সম্মেলনের খবর, জামিন আবেদন নাকচ করে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় তাকে সিএমএম আদালতে আনা হলে তিনি জামিন চেয়েছিলেন। কারাগারে রনিকে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা এবং চিকিৎসার সুবিধা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। ফরাগ আজিমের রিপোর্ট। সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় বুধবার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোলাম মাওলা রনিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে বৃহস্পতিবার দুপুরে রনিকে আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হলেও এজলাসে ওঠানো হয়নি। শুনানিতে রনির পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। মামলার বাদীপক্ষ এবং রাষ্ট্রপক্ষ ওই আবেদনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করে। শুনানির পর আদেশ দেন মহানগর হাকিম। আজকে আমরা যে শুনানিতে ঠিক এই কথাটাই উপস্থাপন করলাম যে বিজ্ঞ আদালত সে জামিনে ছিল, জামিনের শর্ত ভঙ্গ করেছেন, জামিনে থাকার অধিকার হারিয়েছেন। এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যদি জামিনে থাকে তাহলে এই মামলার তদন্ত বিঘ্নিত হবে। এই আশঙ্কা করে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি তাকে জেল হাজতে রাখা হোক এবং বিজ্ঞ আদালত আমাদের কথা, আসামি পক্ষের বক্তব্য এবং বাদীর জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে তার জামিনের আবেদন নামঞ্জুর করেছে। একজন আইন প্রণেতা হিসেবে গোলাম মাওলা রনির জামিন চান আইনজীবীরা। আইয়ুর মন গড়া একপেশে একটা তদন্ত প্রতিবেদনের মাধ্যমে একজন সংসদ সদস্যের জামিন বাতিল করার ইতিহাস অতীতে নাই। তাছাড়া আমাদের এখানে একটা কাস্টম চলে আসছিল অতীত থেকে যে যদি কেউ কারো জামিন বাতিলের দরখাস্ত দেয় তাকে প্রথমে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে। উনার অনুপস্থিতিতে যে জামিন বাতিল করেছেন এইখানে এই ধরনের কাস্টম অতীতে কখনো ছিল না। সেই কারণে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা মহামান্য হাইকোর্ট সহ মহানগর দায়রা জজে এর আইনগত প্রক্রিয়া আমরা গ্রহণ করব। আদালতের আদেশের পর গোলাম মাওলা রনিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমান সরকারের আমলে রনি ক্ষমতাসীন দলের প্রথম কোনো সংসদ সদস্য যিনি কারাগারে গেলেন। অবশ্য এর আগেও 4 দলীয় জোট সরকারের আমলে তখনকার এমপি নাসিরউদ্দিন পিন্টুকে কারাগারে যেতে হয়েছিল। রনি সাংবাদিক নির্যাতনের মামলায় কারাগারে গেলেও পিন্টু কারাগারে গিয়েছিলেন চাঁদাবাজির মামলায়। ফরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের 2 সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় অসংযত আচরণের দায় স্বীকার করে সকল সংবাদকর্মী এবং ক্ষুব্ধ সবার কাছে ক্ষমা চেয়েছেন সংসদ সদস্য গোলাম মাওলা রনি। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি কথা বলেন। তার স্বাক্ষর করা বিবৃতিটি গণমাধ্যমে পাঠান তার স্ত্রী কামরুন নাহার রুনু। বিবৃতির সঙ্গে থাকা চিঠিতে তিনি জানান, গ্রেফতার হবার আগে বুধবার তিনি এটি লিখেন। বিবৃতিতে রনি আরও বলেন, ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে এ অধ্যায়ের অবসান ঘটবে বলে আশা করছেন তিনি। গোলাম মাওলা রনি এও বলেন, তার বিরুদ্ধে যেসব দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আনা হচ্ছে তার একটিরও সত্যতা মিলে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন। নির্বাচনের চিন্তার আগে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে আন্দোলন জোরালো করতে লন্ডন থেকে দেশের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। অতীতমুখী ও গতানুগতিক ধারার বাইরে এসে রাষ্ট্র পরিচালনা এবং দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথাও বলেছেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন MAR মুরাদ। আগামী সাধারণ নির্বাচন নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডনে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সকল রাজনৈতিক চিন্তাভাবনা এবং লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন নয়, কিভাবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায়। যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে অতীতমুখী ও গতানুগতিক ধারার বাইরে এসে রাষ্ট্র পরিচালনা এবং দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের উপরে জোর দেন তারেক রহমান।
আমাদের চেতনা ও দায়বদ্ধতা হতে হবে ভবিষ্যতে। গতানুগতিক ধারা রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে কিন্তু ভবিষ্যৎ আমাদের খুব উজ্জ্বল নয়। আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে, বরণ করে নিতে হবে অভিনবত্ব। সামনের দিকে দৃষ্টিপাত করে আমাদের আলিঙ্গন করতে হবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনকে। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশের শিক্ষাক্ষেত্র, তথ্য প্রযুক্তি, পর্যটন, কৃষি সহ দেশকে এগিয়ে নিতে নিজের ভাবনাও মেলে ধরেন তিনি। ভবিষ্যতে দেশের গার্মেন্ট শিল্পের জন্য প্রয়োজনে আলাদা মন্ত্রণালয় করার কথাও জানান তারেক রহমান। যে শিল্প দেশের জন্য এত বিশাল পরিমাণ ফরেন কারেন্সি আয় করছে এবং একই সাথে একটি বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের আয়োজন করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার জন্য অবশ্যই একটি আলাদা মন্ত্রণালয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দলের ইউকে শাখার সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদের পরিচালনায় সভাপতিত্ব করেন সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। উল্লেখ্য, লন্ডনে গত 5 বছরের অবস্থানকালে তারেক রহমান এই নিয়ে তৃতীয়বারের মতো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিলেন। ইউকে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তারেক রহমান যোগ দিয়ে আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালের দাবি জানালেও তিনি দেশে ফেরত যাবেন কিনা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। লন্ডন থেকে এম এ মুরাদ, চ্যানেল আই। পরিবেশ ও বনমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নতুন নেতৃত্বের হাতে খালেদা জিয়ার ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণার অর্থ বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, বাংলাদেশ সহ বিশ্বের মানুষ জানে তারেক রহমান দুর্নীতি করেছেন, তাই তার প্রধানমন্ত্রী হওয়া বাংলাদেশের মানুষ মেনে নেবে না। 18 দলীয় জোট যদি আবার ক্ষমতায় যায়, প্রকৃতপক্ষে এই দেশের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান, যিনি হাওয়া ভবন পরিচালনা করে দুর্নীতির বিস্তার করেছিলেন, যার নেতৃত্বে 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। তিনি বাংলাদেশের নেতৃত্বে আসুক, সেটি কখনো জনগণ চায় না। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মানবতা বিরোধী অপরাধের শক্ত প্রমাণ থাকায় তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন প্রথম ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের উপর শুনানি 18 আগস্ট। চট্টগ্রামে অপরাধের নেতৃত্বের দায়ে মীর কাশেম আলীর বিরুদ্ধে 14 অভিযোগ গঠনের যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষ করবে 7 আগস্ট। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 6 অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এতে 71-এ রংপুর ও আশেপাশের এলাকায় অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং গণহত্যার অভিযোগ আনা হয়। অভিযোগ পর্যালোচনা শেষে আদেশ দেন প্রথম ট্রাইব্যুনাল। বিজ্ঞ আদালত যে কথাটা বলেছেন যে ভেরি স্ট্রং এভিডেন্সেস ওনারা পেয়েছেন এটিএম আজহারের বিরুদ্ধে। সো এটা ওনারা সেই জন্য 6টি চার্জই ওনারা কগনাইজেশন নিয়েছেন এবং তার মধ্যে আমি একটু হিন্টস দিতে পারি, সেটি হচ্ছে যে সরকারি ডকুমেন্টসে এটিএম আজহারুল ইসলামের নাম পাওয়া গিয়েছে। একই আদালতে আরেক জামায়াত নেতা মীর কাশেম আলীর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠনের বিষয়ে বক্তব্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। অপহরণ, নির্যাতন, আটক, তারপরে আদার ইনহিউম্যান অ্যাক্টস, হত্যা, এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে স্থানীয়ভাবে সুপারিয়র স্ট্যাটাসও প্রমাণিত হয়, কারণ তিনি ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং চট্টগ্রামের জেলার সভাপতি ছিলেন। প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে তার নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে, প্রত্যেকটা অভিযোগেই তার বিরুদ্ধে গঠন করা হবে। দ্বিতীয় ট্রাইব্যুনালে বিএনপি নেতা আব্দুল আলমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমানের জবানবন্দি শেষ হয়েছে। 29 জুলাই আসামিপক্ষের জেরার দিন ঠিক করেন আদালত। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জেলা প্রশাসকদের বিচারিক ক্ষমতা দেবার দাবি আবারও নাকচ করে দিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেছেন তাদের দাবি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সাংবাদিক পেটানোর মামলায় সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গ্রেফতারের মধ্য দিয়ে গণমাধ্যমের প্রতি সরকারের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। শাহরিয়া হোসেন রিয়া রিপোর্ট। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার পর থেকেই খর্ব হয়েছে জেলা প্রশাসকদের বিচারিক ক্ষমতা। প্রতিবারের মতো এবারও জেলা প্রশাসক সম্মেলনে এ ক্ষমতা ফিরে পাওয়ার সুপারিশ করা হলে 3 দিনের সম্মেলন শেষে তা নাকচ করে দেন আইনমন্ত্রী। ভ্রাম্যমাণ আদালতে দোষীদের শাস্তি দেওয়ার ক্ষমতা নিয়েও আলোচনা হয়। আমাদের ফৌজদারি কার্যবিধি পরিবর্তন করে এই বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের, বিচারিক ম্যাজিস্ট্রেট।
অর্থাৎ এক কথায় বলা যায় যে নির্বাহী বিভাগের উপরে বিচারের দায়িত্ব যেহেতু সংবিধান এবং আমাদের সর্বোচ্চ আদালতের রায় মাজদার হোসেনের মামলা, কোনোভাবেই এটা সমর্থনযোগ্য না এবং সংবিধানই রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সেই সংবিধান অনুযায়ী এই বিচারিক ক্ষমতা বিচারিক ম্যাজিস্ট্রেটেরই থাকবে এবং যারা নাকি নির্বাহী বিভাগে ম্যাজিস্ট্রেট তারা নির্বাহী কাজ করবে। মন্ত্রী, এমপি, জেলা প্রশাসক সহ সবাইকে দুর্নীতি ও দলবাজি থেকে দূরে থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সাংবাদিক পেটানোর মামলায় সরকারের দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিষয়ে কথা বলেন তিনি। গায়ে হাত তোলাটা হচ্ছে অমার্জনীয় অপরাধ, সুতরাং এই অপরাধের সঙ্গে যেই যুক্ত হোক, তিনি মন্ত্রী হোক এমপি হোক, আদালতের বারান্দায় তাকে দাঁড়াতে হবে। সুতরাং আদালতের বারান্দায় দাঁড় করানোর মধ্য দিয়ে গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা সরকারের প্রকাশ পেয়েছে। রোজা এবং ঈদ উপলক্ষে সারা দেশে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, ঢাকা। নারীদের কটাক্ষ করে দেওয়া হেফাজতের আমির আহমেদ শফির বক্তব্যকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শ্রমিক এবং নারী সংগঠনের প্রতিনিধিরা। 40টিরও বেশি শ্রমিক ও নারী সংগঠনের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিবাদ সভায় তার ওই বক্তব্যকে পুরুষদের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেন। জানাতুল বাকিয়া কেকা রিপোর্ট। গার্মেন্টসে কেন দিছেন আপনার মেয়েকে? নারীদের শিক্ষা এবং কাজকে হেয় করে হেফাজতে ইসলামের আমির আহমেদ শফির বক্তব্য নিয়ে সমালোচনা ঝড়ে তোলপাড় সারা দেশ। মহিলা তেঁতুলের মতো, তেঁতুলের মতো, তেঁতুলের মতো। মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয়। ওই বক্তব্য ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ধারাবাহিকতায় সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে শ্রমিক ও নারী নেতৃবৃন্দের সভা। একটি গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক সমাজ গড়ার যে সংগ্রাম, সেই সংগ্রামের গোটা সংগ্রামের চিন্তা, চেতনা, বক্তব্য, কর্মসূচির প্রতি একটি হুমকি স্বরূপ ভিন্ন একটি পশ্চাদমুখী বক্তব্য দেওয়া হয়েছে। আহমেদ শফির বক্তব্যকে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির চক্রান্তের অংশ হিসেবে সামাজিক ও রাষ্ট্রীয় অপরাধ বলে মনে করেন বক্তারা। বেশিরভাগ পুরুষ যে বাংলাদেশে এরকম মনোভাব রাখে না, এটাই আমরা বিশ্বাস রাখি। তাই আমি বলতে চাই, আজকে নারী পুরুষ সবাই মিলে আমাদের এই উক্তির প্রতিবাদ করা উচিত। উগ্র মৌলবাদীরা তাদের কথা এরকম ভাবে বলে পার পেয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না, তাদের বিরুদ্ধে সেরকম ভাবে আকাঙ্ক্ষিত যে প্রতিবাদের ঝড় ওঠা উচিত ছিল সেটা হচ্ছে না। বিরোধী দলীয় নেতা ওই বক্তব্যের কোনো প্রতিবাদ না করায় তার সমালোচনা করেন শ্রমিক এবং নারী নেতৃবৃন্দ। সবচেয়ে বড় প্রধান রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল এবং এটাকে তো প্রতিবাদ করছেই না, বরং এটাকে নানাভাবে লালন করার চেষ্টা করছে। আহমেদ শফির শাস্তির দাবি জানান শ্রমিক এবং নারী সংগঠনের নেতারা। এই বক্তব্য আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, সংবিধানের সাথে সাংঘর্ষিক হবার কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি মনে করি উনি কথা একটা ভঙ্গ সভা ছাড়া কিছু নয়। আহমেদ শফির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেয় সামাজিক প্রতিরোধ কমিটি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ঈদে ঘরমুখো মানুষের টিকিট যুদ্ধ শুরু হচ্ছে আগামীকাল। একই দিন বাস এবং ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। আনুষ্ঠানিকভাবে না হলেও শুরু হয়ে গেছে লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি। ঈদকে সামনে রেখে ট্রেন, লঞ্চ এবং বাসের অগ্রিম টিকিটের খবরাখবর জানাচ্ছেন শফিকুল ইসলাম। প্রতিবারের মতো প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে ট্রেন, বাস কিংবা লঞ্চের আগাম টিকিট নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ঘরে ফেরা মানুষের আগ্রহ আর উৎকণ্ঠা। দক্ষিণাঞ্চলগামী মানুষের প্রধান বাহন লঞ্চের কেবিনের টিকিটের জন্য এরই মধ্যে বুকিং নেওয়া শুরু করেছেন লঞ্চ মালিকেরা। চাহিদার তুলনায় কেবিন কম হলেও খুশির খবর, এবার আরও 7টি ছোট বড় নতুন লঞ্চ নদীতে ভাসানোর ঘোষণা দিয়েছে নৌ পরিবহন মালিক সমিতি। পুরাতন ও অকেজো লঞ্চ সামান্য মেরামত করে নদীতে নামানোর যে অভিযোগ, তারও উত্তর দিয়েছেন তারা। রং দিয়ে সাজানো এবং আগামী ঈদে এই লঞ্চ
পানিতে মানে চলাচলের জন্য যাত্রী সাধারণের জন্য ওপেন করা হবে। আসলে জিনিসটা সম্পূর্ণভাবে ভুল। আগাম টিকিট বিক্রি 1 ঘন্টা এগিয়ে সকাল 8টার পরিবর্তে 7টায় শুরুর কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে 7 জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি রেলওয়ে 135টি অতিরিক্ত কোচ সংযোজন করবে। ঢাকা দেওয়ানগঞ্জ বাজার ঢাকা রুটে, চট্টগ্রাম চাঁদপুর চট্টগ্রাম রুটে, পার্বতীপুর ঢাকা পার্বতীপুর এই রুটে এবং ঢাকা খুলনা খুলনা ঢাকা এই পথে। এইখানে আমরা ধরেন 5 জোড়া। মাত্র 3 দিন ঈদের ছুটির কারণে 6 থেকে 8 আগস্টের টিকিটের অতিরিক্ত চাহিদা মেটাতে প্রতিটি রুটে 10 থেকে 15টি ট্রিপ বেশি দেওয়ার কথা জানিয়েছে পরিবহন মালিকরা। চিটাং এবং সিলেট অঞ্চলে এই জন্য অ্যাডভান্স থাকে না, এটা স্বাভাবিক দিতে হয় না। তো ওই সব জায়গা থেকে আমরা কিছু গাড়ি নিয়ে আইসা আমাদের এই বঙ্গে আপনারা হচ্ছে রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, টোটাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আমরা অনেকগুলো ট্রিপ বাড়াইতেছি। ঈদে ঢাকা থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী 21 রুটের মানুষের পারাপারের প্রধান ঘাট পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট। ঘাটেরও রয়েছে ঈদ প্রস্তুতি। আমরা এবার পাটুরিয়া ঘাটে আমরা প্রায় 14টা ফেরি আমরা রাখার ব্যবস্থা করেছি এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ক্রমে ঈদের 3 দিন আগে এবং পরে সাধারণ পণ্যবাহী অত্যাবশ্যকীয় ছাড়া সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঈদে বাড়তি চাপ সামলাতে পরিবারের কিছু সদস্যকে আগেই বাড়িতে পাঠানোর পরামর্শ দিয়েছেন সব পরিবহন কর্তৃপক্ষ। ঈদে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী ঘরমুখ মানুষের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে থাকে এই পাটুরিয়া ফেরিঘাট। কিন্তু কর্তৃপক্ষ বলছে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এখানকার যে সুষ্ঠু ব্যবস্থাপনা রয়েছে সেটির মাধ্যমে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখান থেকে ঘরমুখ মানুষকে নদী পার করিয়ে দিতে পারবেন। এখন দেখার অপেক্ষা সেই ব্যবস্থাপনা কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পাটুরিয়া ফেরিঘাট থেকে শফিকুল ইসলাম, চ্যানেল আই। ইসলামিক ফাউন্ডেশন এবারে সর্বনিম্ন ফিতরা ঠিক করেছে জনপ্রতি 66 টাকা। বৃহস্পতিবার ফাউন্ডেশনের সভাকক্ষে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। গম বা আটা, খেজুর, কিশমিশ, পনির বা জবের বাজার মূল্য হিসেবে সর্বনিম্ন 66 টাকা থেকে সর্বোচ্চ 1980 টাকা পর্যন্ত ফিতরা নির্ধারণ করা হয়েছে। ফিতরা নির্ধারণী সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন। দেখছেন চ্যানেল আই সংবাদ। নির্বাচনের সময় প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের ভূমিকা বিষয়ে নির্বাচন কমিশনের খসড়া আচরণবিধির সমালোচনা করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কমিশনের এমন সিদ্ধান্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ধারণার পরিপন্থী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন নজরুল ইসলাম খান। আমরা নির্বাচন কমিশনের এই অপরিণামদর্শী সর্বনাশা উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সরকারের আকাঙ্ক্ষা পূরণে আগ্রহী হয়ে কিংবা চাপের মুখে অসহায় হয়ে, আমি আবার বলছি যে সরকারের আকাঙ্ক্ষা পূরণে আগ্রহী হয়ে কিংবা চাপের মুখে অসহায় হয়ে যদি নির্বাচন কমিশন অসাধু উদ্দেশ্য প্রণোদিত ও বৈষম্যমূলক প্রাসঙ্গিক প্রস্তাব প্রত্যাহার করে নির্বাচন কমিশনের নিরপেক্ষ অবস্থান রক্ষা করতে না পারে, তাহলে তাদের উচিত হবে পদত্যাগ করে নির্বাচন কমিশনের অবশিষ্ট ভাবমূর্তিটুকু রক্ষা করা। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেছেন, পর্যাপ্ত আইন ও নীতি থাকলেও প্রয়োগ এবং সচেতনতার অভাবে গৃহকাজে নিয়োজিত শিশুরা শিক্ষালাভের সুযোগ সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। রাজধানীতে সেভ দ্য চিলড্রেনের আয়োজনে ব্যারিস্টার নাজরানা ইমামের 2 খণ্ডের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিশু শ্রম নিয়ে আলোচনায় বক্তারা বলেন, বহু শিশু এখনও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। শিশু শ্রম নিরসনে সাম্প্রতিক বছরগুলোতে নানা আইন ও নীতি প্রণয়ন করা হলেও এসব আইন ও নীতির পূর্ণ বাস্তবায়ন না হওয়া শিশু অধিকার প্রতিষ্ঠার প্রধান বাধা বলে মন্তব্য করেন আলোচকেরা।
সংশোধিত শ্রম আইন নিয়ে বিবৃতি প্রত্যাহার না করলে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে বাংলাদেশ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু জানিয়েছেন, এরই মধ্যে জেনেভায় সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেছেন সেখানে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি। শ্রম সচিব মিকাইল শিপার দাবি করেন, চাপে পড়ে ILO এমন বিবৃতি দিয়েছে বলে আবাসিক প্রতিনিধির কাছে স্বীকার করেছেন ILO মহাপরিচালক। ILO যে স্টেটমেন্ট দিয়েছে তার স্টেটমেন্টে আগে আমাদের সাথে বিশেষ করে ওনাদের কাউন্টার পার্ট শ্রম মন্ত্রণালয়ের সাথে ILO কোনো আলোচনা করে না, জেনেভা থেকে কোনো আলোচনা হয়। ILO লোকাল অফিস রিপিটেডলি আমাদের সাথে আলোচনা করছে, ওই আলোচনার প্রেক্ষিতেই সবকিছু চলছে। কিন্তু হঠাৎ করে এই স্টেটমেন্ট দেওয়ার পরে আমি লোকাল অফিসকে জিজ্ঞেস করলাম এইটার সাথে তোমাদের কি বক্তব্য এবং তোমাদের কতটুকু সংশ্লিষ্টতা। লোকাল অফিস বললো যে এটার সাথে আমাদের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারের এই মেয়াদে বড় দুর্নীতি কমেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারের সাফল্য নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয়নি বলে এই উন্নতি। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাজনীতিতে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ থাকবে কিনা সে প্রশ্নে সব দলের ঐক্যমত্য কামনা করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত নানা উন্নয়ন প্রকল্পের কথা জানান প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। দেশব্যাপী তীব্র প্রতিদ্বন্দ্বিতায় সেরা হয়ে নিজেদের জলজলে আবির্ভাব জানান দিয়েছেন ডেইলি স্টার স্পেলিং বি সিজন জেতা প্রতিযোগীরা। স্কুল শিক্ষার্থীদের জন্য নিজেদের ইংরেজি দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতার দ্বিতীয় বছরের সফল প্রয়াসে যুক্ত হয়ে আগামীতে আয়োজনের কলেবর বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকেরা। দেখুন রিজওয়ান কাদেরের রিপোর্ট। স্কুল শিক্ষার্থীদের সঠিক ইংরেজি বানানের দক্ষতা নিয়ে সারা বিশ্বে জনপ্রিয় প্রতিযোগিতা স্পেলিং বির পথচলা যুক্তরাজ্যে 1925-এ। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের নানা দেশে বিপুল জনপ্রিয় বানান প্রতিযোগিতা স্পেলিং বির বাংলাদেশের টানা দ্বিতীয়বারের মতো শুরু জানুয়ারিতে। Champs21.com এর পরিচালনায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের উদ্যোগে স্পেলিং বি সিজন 2 আয়োজন অভূতপূর্ব সাড়া ফেলেছে বলে দাবি আয়োজকদের। Education show can be a huge entertainment to the whole country. Of GlaxoSmithKline, which offers wholesome goodness to everyone at different ages. 3000 স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয় দ্বিতীয়বারের এই প্রতিযোগিতায়। শুরুতে অনলাইন, পরে জোনাল ও ডিভিশনাল রাউন্ড এবং সবশেষে টিভি রাউন্ড পার করে সেরা প্রতিযোগীরা অর্জন করে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়ার সুযোগ। প্রতিযোগিতার অফিসিয়াল টেলিকাস্ট পার্টনার চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান এবং আয়োজক দ্য ডেইলি স্টার সম্পাদক জানিয়েছেন তাদের বিস্ময়কর অনুভূতির কথা। গত 2 বছরে আমাদের চোখ খুলে দিচ্ছে। আমি বলবো তাদেরকে তো সাধুবাদ জানাবোই, তার সাথে আজকে এখানে যারা মায়েরা বসে আছে আমার মনে হয় তারাও একই সাথে একই রকম ভাবে যদি তাদেরকে নিয়ে বসানো হয় এখানে তারা সেই কাজটা সেভাবে সমাধান করতে হবে। স্পেলের সাথে ভাইদের জন্য অবশ্যই এবার পরিসর বেড়েছে, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত এলাকাতে অনেক মেধাবী ছেলেমেয়েরা আছে যারা আসলে কিছু নয় না। আমার তখনই মনে হয়েছে যে এই স্পেলিং একজন ক্যান্ডিডেট হওয়া উচিত ছিল, তাহলে আমরা আরো স্পেলিং আরো অনেক বেশি টোটাল সমাজের প্রতি সবকিছু কিন্তু শব্দের সঙ্গে জড়িত। Every communication you make, you do through words. The more words you know, the more communication you can make. It's not just about words, it's about knowledge. It's about being better human beings. It is about building a better Bangladesh. Word is the word. প্রতিদ্বন্দ্বিতায় ভরা গ্র্যান্ড ফাইনালে বিজয়ীর হাসি ঢাকার সেন্ট জোসেফ স্কুলের সানজেক জেসান।
চ্যাম্পিয়ন্স প্লেয়ার পেয়েছেন একজন অভিভাবককে সঙ্গে নিয়ে দ্য সিটি অফ স্পেলিং বি ওয়াশিংটন ডিসি ঘুরে আসার সুযোগ এবং 5 লাখ টাকার শিক্ষা বিমা। আর প্রথম ও দ্বিতীয় রানার আপ পেয়েছেন যথাক্রমে 3 লাখ ও 2 লাখ টাকার শিক্ষা বিমা। তবে ফাইনালে অংশ নেওয়া প্রতি প্রতিযোগীকেই সমান কৃতিত্ব দিয়েছেন আয়োজকেরা। আর প্রতিযোগিতার লক্ষ্য অর্জনে শিক্ষার্থী, অভিভাবক, আয়োজক সবার একযোগে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি এসেছে খুদে বানান জাদুকরদের দ্বিতীয় বছরের এই প্রতিযোগিতা থেকে। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। জানিয়ে দিব সামিট আন্তর্জাতিক সংবাদ। স্পেনের 7 দশকের মধ্যে ভয়াবহতম ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে 78 জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় 150 যাত্রী। উত্তর পশ্চিমে সান্তিয়াগো ডি কম্পোস্তেলা শহরের কাছে এসে ট্রেনটির 8টি বগির সবকটি লাইনচ্যুত হয়ে যায়। হতাহতদের কারণে স্পেনে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেখুন নাফিস ইফতেখারের রিপোর্ট। স্পেনে ভয়াবহতম রেল দুর্ঘটনা। সান্তিয়াগো ডি কম্পোস্তেলা শহরের কাছে রেল লাইনের একটি বাঁক স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গতিতে অতিক্রমের সময়ই দুর্ঘটনা ঘটে। মুহূর্তেই লাইনচ্যুত হয়ে বগিগুলো একটি আরেকটির ওপরে উঠে যায়, ধরে যায় আগুন। আহতদের অনেককেই দুমড়ে মুচড়ে যাওয়া বগি কেটে বের করতে হয়। হাসপাতাল ও দুর্ঘটনা স্থানের পাশে অস্থায়ী ক্যাম্পে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বাঁচাতে রাজধানী মাদ্রিদ থেকে ছুটে গেছেন চিকিৎসকরা। উদ্ধার কাজে আছে কয়েকশো পুলিশ সদস্য। দুর্ঘটনার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়, যার জন্মস্থানও দুর্ঘটনাস্থল সান্তিয়াগো ডি কম্পোস্তেলায়। কিভাবে এই দুর্ঘটনা সে ব্যাপারে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। 2004 সালে স্পেনের 4টি স্টেশনে সন্ত্রাসীদের বোমা হামলায় 191 জনের মৃত্যু হয়েছিল। তাই এবারের দুর্ঘটনার পেছনে নাশকতার আশঙ্কা করছেন কেউ কেউ। তবে আপাতত হামলার আশঙ্কাকে বাদ দিয়েই তদন্ত করছে স্পেন সরকার। নাফিস ইফতেখার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির গোপন তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন বিমানবন্দর ছাড়ার অনুমতি পাননি বলে জানিয়েছেন তার আইনজীবী আন্তোলি কুসরেনে। তিনি জানিয়েছেন স্নোডেন এখনও মস্কোর শেরেমেতিয়েভা বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে অবস্থান করছেন। বুধবার রুশ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল আন্তোলি কুসরেনের মাধ্যমে স্নোডেনকে বিশেষ অনুমতিপত্র দেওয়া হয়েছে। 23 জুন চীন শাসিত হংকং থেকে রাশিয়া আসবার পর স্নোডেনকে বলিভিয়া, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলা আশ্রয় দিতে চেয়েছেন। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে সিআইএ এর সাবেক বিশ্লেষক যদি তথ্য ফাঁস করা বন্ধ করেন তবেই তাকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হবে বলে জানান পুতিন। এ পর্যায়ে এক্সিম ব্যাংক বিশেষ সংবাদ। রঙিন পোশাক আশাক পরে আর অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে যারা মানুষকে আনন্দ দেন সেই জোকাররা এবার নিজেদের আনন্দের জন্য মিলিত হন এক সম্মেলনে। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে 23 জুলাই জোকার সম্মেলনে বিচিত্র সাজে রাস্তায় নেমে আসে কয়েক হাজার জোকার। মেক্সিকো ক্লাউন ক্লাবের আয়োজনে প্রতিবারের মতো এবারও দারুণ আনন্দের মধ্য দিয়ে সময় কাটান জোকাররা। জোকার সম্মেলনে দারুণভাবে উপভোগ করেছেন সেখানকার অধিবাসীরাও। জানিয়ে দিব ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। কেন্দ্রীয় ব্যাংক আগামী 6 মাসের জন্য ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি ঘোষণা করেছে। জানানো হয়েছে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি আগের মতোই সংযত ভাবও থাকবে নতুন এই মুদ্রানীতিতে। মূল্যস্ফীতি কমানো আর প্রবৃদ্ধির গতি ধরে রাখাই হবে এবারের মুদ্রানীতির লক্ষ্য। তবে রাজনৈতিক সহিংসতায় প্রবৃদ্ধি ধরে রাখাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজার স্থিতিশীল রাখতে মুদ্রানীতিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জানিয়ে দেব সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কৃষি সংবাদ।
কর্মকর্তাদের দুই গ্রুপের প্রকাশ্য দ্বন্দ্বে গবেষণার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রশাসনিক রদবদল আনা হয়েছে গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটে। শীর্ষ কর্মকর্তারা বলছেন, যৌথ সভাকে কেন্দ্র করে দুই পক্ষের গবেষকদের হাতাহাতির ঘটনার পর ধান গবেষণায় সাফল্য দেখানো প্রতিষ্ঠানটিতে রদবদল ছাড়া আর কোনো বিকল্প ছিল না। রিজওয়ান কাদেরের রিপোর্ট। ধান গবেষণা ইনস্টিটিউটে অনেক দিনের অস্থিরতার কারণ কৃষিবিদ ও অকৃষিবিদ কর্মকর্তাদের মধ্যে চলা দ্বন্দ্ব। গবেষকদের দ্বন্দ্বের এক পর্যায়ে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়, মোতায়েন করতে হয় পুলিশ। মহাপরিচালক জানিয়েছেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফাইড 90 ভাগ কর্মকর্তার দাবির মুখে বদলি করা হয়েছে কৃষি পরিসংখ্যান বিভাগের মুখ্য গবেষণা কর্মকর্তাকে। ইফতারির সময় হয়ে গেছে, তখন আমাদের বিজ্ঞানীরাও এখানে বলে, স্যার আপনার একটা কিছু করেই যেতে হবে এখানে ইয়ে করে। আমাকে বিজ্ঞানীরা যেমন আমাকে চাপ দিছে, শ্রমিকরাও এদিকে চাপ দিছে, দুই দিক দিয়ে আমি ছিলাম। তো বাধ্য হয়ে আমি তখন পুলিশ ডাকি এবং পুলিশরা এখানে থাকে এবং তারপরে আমরা ওনাদেরকে বলি যে শাহজাহান কবির সাহেবকে, উনি যতগুলা কমিটিতে কাজ করতো এখানে, সেই কমিটি আমাদের কৃষিবিদ বিজ্ঞানীদের দাবি হিসাবে প্রত্যেকটা কমিটি থেকে তাকে প্রত্যাহার করে নিই ওই রাত্রেই। মুখ্য বৈজ্ঞানিক গবেষণার পরিবেশ অনিশ্চিত হয়ে পড়ায় প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করে মহাপরিচালক বললেন, পরিবেশ ফিরিয়ে আনতে দুই পক্ষের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার সচিব মহোদয় এবং মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি জিনিসটা শেয়ার করি, বলি, এবং ওনারা কিন্তু সেইভাবেই কিন্তু ওই ট্রান্সফারের অর্ডারগুলো আমাকে দিয়ে দিছে এবং সেই ট্রান্সফারগুলো আমরা অলরেডি করে দিচ্ছি। 3 জন বিজ্ঞানী, এখানে হুমায়ুন কবির সাহেব যিনি এলিগেশন দিয়েছে তাকেও ট্রান্সফার করা হয়েছে এবং শাহজাহান কবির সাহেব যাকে ট্রান্সফার করার দাবি ছিল তাকেও ট্রান্সফার করা হয়েছে। তখন বদলি ওই এক কাঠিতে তার ঢোল বাজে না। নিজের নিরাপত্তায় থানায় জিডিও করেছেন মহাপরিচালক সহ 4 বিজ্ঞানী। রিজওয়ান কাদের, চ্যানেল আই, গাজীপুর, ঢাকা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাজধানীতে অভিযান চালিয়ে 214টি বাসন্তী লটকন তোতা পাখি উদ্ধার করেছে বন বিভাগ। আটক করা হয়েছে একজনকে। পাখিগুলো পাকিস্তানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বন বিভাগ জানিয়েছে। দেখুন শাকির আদনানের রিপোর্ট। ইংরেজি নাম ইন্ডিয়ান হ্যাঙ্গিং প্যারট, বাংলাদেশে পরিচিত বাসন্তী লটকন তোতা পাখি নামে। রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে পাখিগুলো ফাঁদ পেতে শিকার করা হয়। বৃহস্পতিবার ভোরে বাসে করে উত্তরার আব্দুল্লাহপুরে নিয়ে আসা হয় পাখিগুলো। গোপন সংবাদে বন বিভাগের কর্মকর্তারা ওই পাখিগুলো উদ্ধারের আগেই ছোট খাতে গাদাগাদি অবস্থায় অতিরিক্ত গরমে মারা যায় 2টি পাখি। বিভিন্ন বনাঞ্চল থেকে বা বিভিন্ন লোকালয় থেকে সংগ্রহ করে এবং সংগ্রহ করে পাচারকারীদের মাধ্যমে পাখিগুলাকে এরা ঢাকায় প্রেরণ করে বিভিন্ন মার্কেটে। এগুলা পাকিস্তানও নাকি মানে এদের পাচারের নাকি একটা মানে উদ্দেশ্য ছিল, ওখানে নাকি বেশি দামে পাখিগুলা বিক্রয় করা যায়। পাখি পাচারকারী আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তার সঙ্গে জড়িত চক্রকে ধরতে অভিযানে নেমেছে বন বিভাগ। 8,000 টাকা সহ। 8,000 টাকা সহ? হ্যাঁ। রাজশাহীতে কিনছেন? হ্যাঁ। কার কাছ থেকে? জি? কার কাছ থেকে কিনছেন? শিকারীর কাছ থেকে। আর এই কাপ্তান বাজারে কত করে বিক্রি করছেন? 14,000। বাসন্তী লটকন তোতা পাখি কৃষি জমির পোকামাকড় খায় বলে জমিতে কীটনাশক কম ব্যবহার করতে হয়। প্রকৃতির উপহার সুন্দর ওই পাখিগুলোকে আদালতের অনুমতি নিয়ে প্রকৃতিতেই ছেড়ে দেওয়া হবে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। জানিয়ে দিব পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সপ্তাহের শেষ দিন দরপতনের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম, লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে কমেছে। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পরই কমতে থাকে। দিন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে 97 পয়েন্ট কমে 3,979 পয়েন্টে গিয়ে দাঁড়ায়। হাতবদল হয় 400 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে প্রায় 61 কোটি টাকা কম। এর মধ্যে দাম বাড়ে 37টি, কমে 238টি এবং অপরিবর্তিত থাকে 10টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।